একটা গ্রাম ছিল রতনপুর নামের। এই গ্রামের সবাই একে অপরের সুখ দুঃখের সঙ্গী ছিল। এই গ্রামে চরণ নামের একজন লোক ছিল। ওর একটা স্বভাব ছিল, সেটা হলো মানুষের নকল করা। অর্থাৎ কেউ যদি কোনো কিছু করে লাভবান হতো তাহলে সেও কোনো রকম ভাবনা চিন্তা ছাড়া সেই কাজটাই করতে শুরু করত। ওর এই স্বভাবের জন্য সবাই বিভিন্ন সব নামে ওকে ডাকত। ওর পাশের জমিতে দ্বিতীয়বার বাজরা চাষ করতে দেখে ও মনে মনে ভাবে যে এই ফসল চাষ করে হয়তো বেশি মুনাফা পাওয়া যাবে। সীতারাম আগের বছরও বাজরা চাষ করেছিল। আগের বারও চাষ খুব ভালোই হয়েছিল, ওর হয়তো অনেক টাকা লাভও করেছে। এখন থেকে আমিও বাজরা চাষ করব। চরণকে তার ক্ষেতে বাজরা চাষ করতে দেখে সীতারাম ওর পাশে এসে বলে, চরণ, তুমি জানো তো আমি বাজরা চাষ করছি, তাহলে তুমি আবার এই চাষ করছো কেন? তুমি চাষ করলে আমি চাষ করতে পারবো না, এটা কি কোথাও লেখা আছে? তুমি তো প্রত্যেক বছরই জবের চাষ করো, তাই না? আমার জমি, আমার যা ইচ্ছা আমি তাই চাষ করব। তোমার কি? তোমার সাথে তো কথা বলাই বেকার। তুমি এইবার আমার ক্ষতি করিয়েই ছাড়বে। চরণ ওকে কিছু বলে না, মুখ বেঁকিয়ে ওখান থেকে চলে যায়। চরণের বউ ওকে জানায় যে আগের ফসলের থেকে বেঁচে যাওয়া কিছু সবুজ ফসল এখনো পর্যন্ত ঘরে পড়ে রয়েছে, বৃষ্টি আসার সম্ভাবনাও রয়েছে, তাই সেটা খারাপ হওয়ার আগে কোনো পশুশালাতে গিয়ে দিয়ে আসতে। তখনই ওর একমাত্র বন্ধু নাথু এসে পড়ে। আরে চরণ, এই ঘাসগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? এই ঘাসগুলো পড়েছিল, নষ্ট হয়ে যাবে ভাবলাম, তাই গোশালাতে দিয়ে আসি। নে, তুইও কিছুটা ঘাস নে আর আমার সাথে চল। ঠিক আছে ভাই, চল। দুজনে সবুজ ঘাস নিয়ে গোশালাতে যায়। এখানে কত ভালো লাগছে এসে, গরুদের সাথে থাকার মজাই আলাদা। এই ঘাসগুলো নাও আর 10 টাকা দিয়ে দাও আমাকে। আমার টাকা কিসের? ঘাস দেওয়ার জন্য। আমি ভাবলাম তুমি দান করতে এসেছো এখানে। ছাড় না ভাই, এমনিতেও তো ঘাসগুলো পড়ে পড়েই নষ্ট হয়ে যেত। দেখ না এখানে কত ভালো লাগছে এসে। হ্যাঁ, আমার ক্ষতি করে তুই তো খুব আনন্দই পাচ্ছিস। দুজনে গরুদের চারা দিয়ে একটু এগিয়ে যেতে চরণের প্রতিবেশী শ্যামকে দেখতে পায়। চরণ, ওটা প্রতিবেশী শ্যাম না? ওরা দুজনে শ্যামের কাছে গিয়ে বলে, কি গো, আজকে গোশালাতে এসে শান্তিতে বসে আছো? জমিতে যাবে না নাকি? আমি তো এমনি এখানে আসি। দুজন এগিয়ে যায়। কিছুক্ষণ গোশালাতে ঘুরে ওরা বাইরে বেরিয়ে যেতে থাকে। তখন ওরা দেখে শ্যাম গরুদের গোবর একত্রিত করে ওখান থেকে নিয়ে যাচ্ছে। এই ব্যাপার, তাই আমি ভাবছিলাম আজকাল শ্যামের বাড়িতে ভালো মন্দ রান্না কি করে হচ্ছে। ওরা দুজন ওখান থেকে চলে যায়। পরের দিন শ্যামের গোশালাতে পৌঁছানোর আগেই চরণ গোবর নিয়ে চলে আসে বাড়িতে। এইসব কি নিয়ে এসেছো তুমি? দেখতে পাচ্ছ না, সামনের বাড়িতে দেখো রোজ ভালো মন্দ রান্না হচ্ছে, গোবর দিয়ে ঘুটে তৈরি হচ্ছে। ওই দেখো সামনে কতগুলো রোদে শুকাতে দিয়েছে। হ্যাঁ, তো কি হয়েছে? আজকাল বাজারে ভালো দাম পাওয়া যাচ্ছে, তুমিও ওগুলো বানানো শুরু করে দাও। বাড়িতে তো এমনি এমনি বসে থাকো। এসব কি বলছো তুমি? আমি তো সারাদিন বাড়িতে কাজই করি, আমার কাছে এইসব বানানোর সময় নেই। সময় নেই মানেটা কি? হ্যাঁ, শ্যামের বউকে দেখো কত কষ্ট করে সারাদিন। ওদের তো প্রয়োজন তাই করে, এই বছর ভালো ফসল হয়নি তাই ওরা এইসব করছে। তোমার যদি বেশি করার ইচ্ছা থাকে তাহলে নিজে বসে বসে তৈরি করো, আমাকে জ্বালাতে এসো না। এই বলে ওর বউ ওখান থেকে চলে যায়। আর চরণ চুপচাপ খাটিয়া পেতে বসে পড়ে। অন্যদিকে শ্যামকে গোশালা থেকে খালি হাতে ফিরতে দেখে ওর বউ বলে, কি গো, আজকে গোবর আনলে না কেন? বেশ ভালোই চলছিল সবকিছু,
চরণের নজর পড়ে গেছে। আমার যাওয়ার আগেই ও সব গোবর নিয়ে চলে গেছে। তো কি হয়েছে? তুমি তো ওর থেকেই নিয়ে আসতে পারো, ও তো আমাদের সংসারের অবস্থা জানে। ঠিক আছে, চেষ্টা করছি। তুমি গোয়াল থেকে সব গোবর নিয়ে এসেছো, যদি প্রয়োজন না পড়ে তাহলে কি আমায় ওগুলো দেবে? ওগুলো তো আমি এনেছি নিজের দরকারে, কিন্তু তোমার বৌদি কোনো কাজ করতেই রাজি নয়, আর আমি তো এমনি সারাদিন ব্যস্ত থাকি। হ্যাঁ হ্যাঁ, আমি সবই জানি। চরণ গোবরের বালতিটা এগিয়ে দেয়। এই নাও, 5 টাকা দিয়ে নিয়ে যাও। 5 টাকা? 5 টাকা কেন? এটা তো গোয়ালে বিনা পয়সায় পাওয়া যায়। এটা আমার পরিশ্রমের ফল। নিতে হলে নাও, না হলে এমনি চলে যাও। এত দূর থেকে টেনে টেনে নিয়ে এসেছি। শ্যাম ওকে কিছু বলে না, চুপচাপ ওকে টাকা দিয়ে বালতি নিয়ে চলে যায়। তারপর চরণ জমির দিকে রওনা দেয়। ওখানে ওর বন্ধু নাথুকে দেখতে পায়, দুজনে হাটে যায়। তারপর ফেরার সময় জঙ্গলের রাস্তা দিয়ে আস্তে আস্তে ওরা গাছের মধ্যে মৌচাক দেখতে পায়। চরণ চলতে চলতে একটা গাছের নিচে দাঁড়িয়ে মৌচাক দেখতে থাকে। কি দেখছিস? একটা মৌমাছি যদি কাটে না তাহলে মজা বুঝবি। তুই জানিস এখন মধু সোনার দামে বিক্রি হচ্ছে? হ্যাঁ, তো এই ব্যবসায় কোনো টাকা খরচ করতে হয় না, সাথে কোনো ঝামেলাও নেই, শুধু টাকা আর টাকা। তোর মাথায় কি চলছে বলতো? মৌচাক থেকে মৌমাছিদের সরিয়ে মধু বের করা কোনো সহজ কাজ নয়, বুঝলি? এর জন্য আলাদা করে প্রশিক্ষণ নিতে হয়। আমি সব পারি, তুই শুধু আমার সাথে থাক, তাহলেই হবে। আমার কথা শোন, এতে অনেক ঝুঁকি রয়েছে। আমার তো মৌমাছির ব্যাপারে ভাবলেই ভয় লাগে। তো কি হয়েছে, আমরা মশাল জ্বালিয়ে রাখবো, তাহলে মৌমাছি আর কাটবে না। না না, আমার ভয় লাগছে। ঠিক আছে, আমি গাছে উঠে সব কাজ করে নেবো, তুই শুধু হাতে মশাল নিয়ে নিচে দাঁড়িয়ে থাকবি, বুঝলি? পরের দিন ভোরবেলা চরণ আর ওর বন্ধু সারা মুখে কাপড় ঢেকে হাতে মশাল জ্বালানোর সরঞ্জাম নিয়ে মৌচাকের গাছটার কাছে আসে। এখনো সময় আছে বলছি, এইসব করা আমাদের কাম্য নয়। আমি তোকে বললাম না আমি সব পারি, তুই শুধু মশাল জ্বালিয়ে ওটাকে ঘোরাতে থাকিস, ঠিক আছে? চরণ একটা মোটা দড়ি দিয়ে মশাল আর বালতি নিজের কোমরে বেঁধে নেয় আর ওর বন্ধুকে কিছু বোঝায়। তারপর গাছে চড়তে থাকে। মৌচাকের কাছে আসতেই ওর আশেপাশে কিছু মৌমাছি উড়ে বেড়াতে শুরু করে। ও সেগুলো হাত দিয়ে সরাতে থাকে। ওখানে হাজার হাজার মৌমাছি ছিল যেগুলো ঘুরে বেড়াচ্ছিল। চরণ ওগুলোকে হাত দিয়ে সরাতে সরাতে কোমরের দড়িটাকে বাঁধতে শুরু করে, কিন্তু মৌমাছি খুব বিরক্ত করছিল ওকে। তখন ও ভাবে যে আগে মশাল জ্বালিয়ে নেওয়াই উচিত হবে। এই ভেবে ও গাছের সাথে ঝুলে থাকতে থাকতেই পকেট থেকে দেশলাই বের করে মশাল জ্বালায়। মশাল জ্বলার সাথে সাথে মৌচাক পর্যন্ত আগুন পৌঁছে যায়। এরপর মৌমাছিরা একসাথে হামলা শুরু করে। ভারসাম্য বজায় রাখতে না পেরে চরণের মশাল নিচে পড়ে যায়, আর মশাল পড়তেই মৌমাছিরা চরণের ওপর আক্রমণ শুরু করে। বাঁচাও বাঁচাও, মরে গেলাম গো, ও বাবারে বাঁচাও! চরণ বাঁচাও বাঁচাও করে চেঁচাতে শুরু করে। নিচ থেকে নাথু এটা দেখে ভয় পেয়ে হাতে মশাল নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। মৌমাছিরা চরণের গায়ের সাথে একেবারে আটকে যায়। চরণের মুখও দেখা যাচ্ছিল না, আর ও গাছ থেকে পড়ে যায়। মৌমাছিরা তখন ওর গায়ের ওপর ঘুরে বেড়ায়। তখন নাথু যারা মৌচাক থেকে মধু বের করে সেই সব কয়েকটি লোককে সেখানে নিয়ে আসে। তখন ওরা মশাল নিয়ে মৌমাছিদের ওখান থেকে তাড়িয়ে দেয়। চরণের সারা শরীর ফুলে লাল হয়ে যায়। ও ব্যথায় ছটফট করতে থাকে। তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, যারা এইসব কাজ পারে তাদেরকেই করতে দাও। মৌচাক থেকে মধু বের করা সহজ কাজ নয়, জীবন হাতে রেখে এসব কাজ করতে হয়। হয়তো এবার তোমার শিক্ষা হবে। লোভে পড়ে লোকের কাজে নাক গলাতে আসলে এইরকমই শাস্তি পেতে হয়। না ভেবে চিন্তে মৌমাছিদের সাথে পাঙ্গা নেওয়া হচ্ছে। হ্যাঁ,
হায়, আমি মরে গেলাম গো। তোমার নিজের শরীরের সাথে সাথে তোমার মাথারও চিকিৎসা করার প্রয়োজন আছে। হায়, আমি মরে গেলাম, খুব ব্যথা করছে, আমি আর করব না, আমাকে বাঁচাও ভাই। মনে হয় তোমার মাথার চিকিৎসাও আজকে হয়ে গেছে। নাথু চরণকে ধরে তোলার চেষ্টা করে, কিন্তু ওঠাতে পারে না। এটা দেখে সবাই মিলে চরণকে কোনো রকমে তুলে হাসপাতালে পৌঁছে দেয়। আমি বলেছিলাম না, এই কাজে অনেক বিপদ রয়েছে। দেখ কি অবস্থা করেছিস নিজের। আমি যদি সময় মতো সবাইকে না নিয়ে আসতাম তাহলে কি হতো বলতো। মায়ের দিব্যি খেয়ে বলছি, আর এই কাজ কখনো করব না।